হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বেরিয়ে গেছে এবং রায় মার্টিন প্রশ্নবিচিত্রা আমরা সলভ করতে শুরু করেছি। মডেল কোশ্চেন পেপার 1, মডেল কোশ্চেন পেপার 2 কমপ্লিট হয়ে গেছে। আমরা সলভ করছি মডেল কোশ্চেন পেপার 3, আজকে স্টার্ট করছি। ক্লাস 10-এর সম্পূর্ণ সিলেবাস এবং 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় মার্টিনের সম্পূর্ণ সমাধান তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারে। আপাতত আমাদের মডেল কোশ্চেন পেপার 3 চলছে, 25টা মডেল কোশ্চেন পেপার আছে, 25টা মডেল কোশ্চেন পেপারের সলিউশন তোমরা পাবে। তো একেরটা কি বলেছে, এ এর মূলধন বি এর মূলধনের 2 গুণ 1 এর 2 গুণ। তাহলে এইগুলো যে শর্ট কোশ্চেন আছে দেখো, 1 এর দাগ, 2 এর দাগ, 3 এর দাগ, 1 নাম্বার করে, এগুলো তোমরা জাস্ট ক্যালকুলেশন করে অ্যান্সারটা লিখে দিলেই নাম্বার পাবে, ঠিক আছে। আর 2 নম্বরের যেগুলো আছে সেগুলো কোষে ভালোভাবে দেখাতে হবে। এবার 1 নম্বরে বলছে এ এর মূলধন বি এর মূলধনের এত গুণ। আমরা বি এর এই যে 2 গুণ 1 এর 2 গুণ, মানে 2 দুগুণে 4 আর 5 এর 2 গুণ। তাহলে বলছে এ এর মূলধন বি এর মূলধনের এত গুণ। আমরা বি এর মূলধন ধরছি x টাকা, তাহলে এ এর মূলধন কত হবে? এ এর মূলধন হবে 5/2 ইন্টু এক্স, এত টাকা। তার মানে হয়ে যাচ্ছে 5x/2, এত টাকা হয়ে যাচ্ছে। এ এর মূলধন এইটা, বি এর মূলধন এটা, তাই তো? বি না, বলেছে এ এর মূলধনের বি এর মূলধনের এত গুণ। এ এর মূলধনটা বি এর, তাহলে বি এর মূলধন এইটা, বি ইজ ইকুয়াল টু এইটা, তাহলে আর এ এর হচ্ছে এইটা। এবার কি বলেছে, বলা আছে যে বি ও এর লাভ্যাংশ বন্টন অনুপাত। লাভ্যাংশ বন্টনটা মূলধন অনুপাতই হবে, তাই তো? লাভ্যাংশ বন্টন মূলধন অনুপাতই হবে। তাহলে বি ও এ, তাহলে বিটা আগে থাকবে। তাহলে বি ইজ টু এ ইজ ইকুয়াল টু কত? বি হচ্ছে এক্স ইজ টু 5x/2, এক্স এক্স তুলে দিলে 1:5/2 ইজ ইকুয়াল টু 2:5 হয়ে যাচ্ছে। 2:5, ঠিক আছে। 2:5 কোন অপশন আছে? অপশন বি তে আছে। তাহলে এখানে সঠিক উত্তর বি। আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যাতে এগুলো চেঞ্জ থাকলেও, কিছু সংখ্যা চেঞ্জ করে দিলেও তোমরা সমাধান করতে পারো, সেই প্রসেসটা দেখিয়ে রাখছি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 2:5। দুইয়েরটা কি বলে দেখো, আছে 1/a(x²), এখানে আছে 1/a(x² মাইনাস b প্লাস cx মাইনাস b প্লাস cx প্লাস abc ইজ ইকুয়াল টু 0, এইরকম দেওয়া আছে। তাহলে আমাদের এখানে বলা আছে, কি দেওয়া আছে দেখো, এই বলা আছে এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় কত? দুটো বীজ কি হবে? a নট ইকুয়াল টু 0 আছে। যেহেতু a নট ইকুয়াল টু 0 আছে, আমরা এখানে আমরা সমীকরণ যেটা পাই দেখো, দ্বিঘাত সমীকরণ x² দুটো বীজ যদি আলফা বিটা হয়, এইটা মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0 হয়, এইরকম আকারে হয়। তাহলে এটাকে আমরা এরকম ফর্মে নেওয়ার চেষ্টা করব। ফর্মে আমরা নিতে পারি কিভাবে? এই যে 1/a, এটা একটু অড লাগছে, এখানে তো নেই, এর সহগটা 1 আছে, তাহলে সহগটা 1 নেওয়ার চেষ্টা করি। যদি উভয় দিকে a দিয়ে গুণ করি, এদিকে 0 ইন্টু a 0 হয়ে যাবে, a দিয়ে গুণ করলে এটা a কেটে গিয়ে শুধুমাত্র x² হয়ে যাচ্ছে, 1/a আর a কেটে গিয়ে x², প্লাস এইটা হয়ে যাচ্ছে a ইন্টু b প্লাস cx প্লাস a ইন্টু abc, abc ইজ ইকুয়াল টু 0, এইটা হচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো, তাহলে অতএব x², এটা প্লাস ছিল না, এটা মাইনাস ছিল, তাই তো? তাহলে মাইনাস, এটা মাইনাস, ঠিক আছে, এটা মাইনাস। তাহলে আমরা কি করছি, এটাকে ab প্লাস ac হয়ে যাচ্ছে x প্লাস এটা হয়ে যাচ্ছে ab ইন্টু ac ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো বীজ কি পাচ্ছি আমরা এখানে? ab আর ac, ab, ac। দেখো বীজদের সমষ্টি আর বীজদের গুণফল, ঠিক আছে। এটা কোন অপশনে আছে? ab ও ac, অপশন সি তে, অপশন সি, ab ও ac। তিনের বলছে দুটি সদৃশ ত্রিভুজ এবিসি ও পিকিউআর, ab is to pq 3:5। ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পিকিউআর, তাহলে ab is to pq হয়ে যাচ্ছে 3:5, এইরকম দেওয়া আছে, তাই তো? ab is to pq 3:5 এইরকম হলে বলছে, তাহলে ত্রিভুজ এবিসি, আবারও বলে
এইরকম এরা সদৃশ, তাহলে তোমাদের একটা প্রয়োগ আছে, সেই প্রয়োগটা যথেষ্ট প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ, যে ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ পি কিউ আর ইজ ইকুয়াল টু এই যে এ বি স্কোয়ার বাই মানে পি কিউ স্কোয়ার। এখানে আনুপাতিক মান থাকছে না, যখন আনুপাতিক মান আমরা এখান থেকে নির্ণয় করবো। এই যে প্রমাণ করতে দিয়েছে, যদি এখানে বলে দেয়, তার মানে এইটা যখন এটা উল্লেখ থাকে না আর কি, এ বি সি বা পি কিউ আর সদৃশ হলে এইটা হয়। তাহলে বিসি স্কোয়ার, এটা বিসি স্কোয়ার বাই কিউ আর স্কোয়ারও হতে পারতো, এসি স্কোয়ার বাই পি আর স্কোয়ারও হতে পারতো। এবার এখানে মানটা উল্লেখ আছে, তার মানে এটা 9:25 হয়ে যাচ্ছে। যেহেতু এই মানটা উল্লেখ আছে 9:25, এটা অপশন এতে আছে। আমরা মানটা ডাইরেক্ট পুট করে দেবো এখান থেকে। আমরা এটা 3 কে নট ইকুয়াল টু 0, 3 কে আর 5 কে হলে এই ভ্যালুটা পুট করলে 9 কে স্কোয়ার 25 কে স্কোয়ার, কে স্কোয়ার কেটে গেলে 9:25। কোন অপশনে আছে এটা? অপশন এ তে 9:25, অপশন এ 9:25। এবার 4 এটা দেখো, 4 বলছে সাইন থিটা মাইনাস 30√3/2। সাইন থিটা মাইনাস 30 ইজ ইকুয়াল টু √3/2 বলে দিয়েছে। ঠিক আছে, থিটা মাইনাস 30√3/2 হলে সেক থিটা বাই 2 এর মান। তাহলে এখানে সাইন থিটা মাইনাস 30 ইজ ইকুয়াল টু সাইন কত মান? √3/2, সাইন 60 মান। অতএব থিটা মাইনাস 30 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 প্লাস 30, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই তো? এবার কি চেয়েছে? এটা চেয়েছে সেক থিটা বাই 2। অতএব তাহলে থিটা বাই 2 কত হয়ে যাচ্ছে? এটা 45 ডিগ্রি। তাহলে সেক থিটা বাই 2 ইজ ইকুয়াল টু সেক 45 ডিগ্রি। তারপরে 45 ডিগ্রি কস 45 ডিগ্রি যদি 1/√2 হয়, তাহলে সেক 45 ডিগ্রি হয়ে যাবে শুধু √2। এই √2 কোন অপশনে আছে দেখো? অপশন সি এ আছে √2। তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন সি √2। 5-এর 6-এর 5-এর কি বলেছে দেখো? বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ করা হলে বক্ষতলের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের ড্যাশ। আমরা লম্ববৃত্তাকার চোঙ আছে, একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক আর উচ্চতা এইচ একক যদি ধরে নিই, তাহলে তার ক্ষেত্রফল কত হচ্ছে? চেয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল, তখন তার ক্ষেত্রফল 2πr/h, 2πr/h এত বর্গ একক। এবার এখানে পূর্বের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, এটা বলেছে পূর্বের ক্ষেত্রফলের কি বলছে? 4টে অপশন, সমান, দ্বিগুণ, অর্ধেক, 4 গুণ। এবার বলেছে যে ব্যাসার্ধ অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ। ব্যাসার্ধ 8টা r/2 করা হলো আর উচ্চতা h-টা 2h করা হলো। তাহলে নতুন যে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2π, 8টা r/2 আর h-টা 2h। এইটা কেটে গেল, হয়ে গেল 2πr/h। তাহলে এই চেঞ্জের ফলে এই আগে যেটা ছিল আর পরে সেটাই আছে, তাই তো? তার মানে বক্রতলের ক্ষেত্রফল কি হয়ে যাচ্ছে? সমান। অপশন এ তে যেটা আছে, অপশন এ হয়ে যাচ্ছে সমান। 6-এরটা দেখো কি বলছে? 7x-3, 10x+3 আর x-5 এদের যৌগিক গড় 15। তাহলে মধ্যমা হবে ড্যাশ। এদের যৌগিক গড় 15 হলে তাহলে আছে 7। তাহলে আমরা যোগ করে দিচ্ছি 7 প্লাস x-3 প্লাস 7 প্লাস x-3 প্লাস 10 প্লাস x+3 প্লাস 10 প্লাস x+3 প্লাস x-5। কটা সংখ্যা? আমরা 5টা সংখ্যা নিয়েছি। এই যে 7 একটা, x-3 একটা, 10 একটা, x+3 একটা আর x-5। এদের যৌগিক গড় 15 হলে বা 1 2 3 3x, আর এখানে হচ্ছে 10 এর সাথে 17, 17 থেকে 3 বিয়োগ করলে 14। আচ্ছা, এইটা কেটে দিই আমরা। আচ্ছা, 10 এর সাথে 17, 17 মাইনাস 5 12 প্লাস 12 ইজ ইকুয়াল টু 5 15 75, বা 3x ইজ ইকুয়াল টু 75 মাইনাস 12, বা 3x ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 3 আর এটা হয়ে যাচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে 3 আর এটা 6। অতএব x ইজ ইকুয়াল টু 63/3, x ইজ ইকুয়াল টু 21 হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটার মান কত হচ্ছে দেখো? প্রথমটার মান হয়ে যাচ্ছে 7,
দ্বিতীয়টা ছিল এক্স মাইনাস থ্রি। এক্স মাইনাস থ্রিতে এক্স এর জায়গায় মানটা বসাতে হবে 21, 21 মাইনাস 3 কত 18, তৃতীয় মানটা 10, সেটা 10 বলাই আছে। এটা এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি মানে 21 প্লাস থ্রি 24, তারপর একটা এক্স এর মান 21, 21 মাইনাস 5, 21 মাইনাস 5 16। এবার কি চেয়েছে এখানে, চেয়েছে মধ্যমা। তাহলে আমরা এবার যদি ছোট থেকে বড় আকারে সাজাই মধ্যমা নির্ণয়ের জন্য প্রথমে 7, 5টা সংখ্যা 1 2 3 4 5, 5টা বিজোড় সংখ্যক মান যেহেতু, তাহলে বিজোড় সংখ্যক মান যেহেতু তাহলে ছোট থেকে বড় আকারে সাজিয়ে মাঝের মানটা যেটা সেটাই হয়ে যাবে মধ্যমা। তাহলে 7, তারপর আছে 10, তারপর আছে 16, তারপর আছে 18, তারপর আছে 24, মাঝের মান কোনটা 16, তাহলে মধ্যমা হয়ে যাচ্ছে 16। অপশন এ তে আছে 16, অপশন এ 16। ঠিক আছে, দেখো তাহলে দেখো এখানে একের দাগের এমসিকিউ যেগুলো সব কমপ্লিট হলো। এবার আমরা 2 এর দাগে যাব। 2 এর দাগের আছে শূন্যস্থান পূরণ। তোমাদের যে কোনো ডাউট হবে 2026 যারা মাধ্যমিক পরীক্ষার্থী, যেগুলো সলভ করে দেওয়া প্রয়োজন তোমাদের জন্য, সমস্ত কিছু আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো তোমাদের জন্য সলভ করে দিতে থাকবো। ঠিক আছে, 2 এর দাগের 1 এর এগুলো কি বলেছে, শূন্যস্থান পূরণ। 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 25:26। তাহলে আমরা ধরে নিচ্ছি আসল 25x এত টাকা আর সুদ আসল 26x টাকা। তাহলে আসল হচ্ছে 25x, সুদ আসল 26x। তাহলে সুদ কত, সুদ ইকুয়াল টু 26x মাইনাস 25x টাকা যদি হয়ে যায়, তাহলে সুদ হয়ে যাচ্ছে x টাকা, তাই তো, সুদ হয়ে যাচ্ছে x টাকা। তাহলে বার্ষিক সুদের হার 1 বছর, সময়টা 1 বছর, সুদের হার যদি 8% ধরি, তাহলে 8% সুদের হার হলে আসল কত 25x, PRT আর ধরছি সময় 1 বছর বাই 100 ইজ ইকুয়াল টু সুদটা হবে, সরল সুদের সূত্র প্রয়োগ করে দিলাম। তাহলে এখানে x x কেটে গেল, অতএব এইটা 25 দিয়ে কেটে গেলে 4, তাহলে r ইজ ইকুয়াল টু কত হচ্ছে, কোনাকুনি গুণ করে 4, তাহলে সুদের হার হয়ে যাচ্ছে 4%। তাহলে শূন্যস্থানে কি বসাবো আমরা, সুদের হার ড্যাশ, তাহলে সুদের হার হয়ে যাচ্ছে শূন্যস্থানে 4%। 2 এরটা বলছে x প্রপোর্শনাল y এর পাওয়ারে 3/2 হলে x প্রপোর্শনাল y এর পাওয়ারে 3/2, এটা বলা আছে তো। তাহলে আমরা কি করব, একটা যদি ভেদ ধ্রুবক নেই k, তাহলে x ইজ ইকুয়াল টু k ইন্টু y এর পাওয়ারে 3/2, k অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, y এর পাওয়ারে 3/2 ইজ ইকুয়াল টু 1/k ইন্টু x, এইটা লিখতে পারি তো আমরা। তাহলে এখান থেকে y ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, এই যে 1/k তারপরে হোল, এইটা এদিকে এলে 2/3 হয়ে যাচ্ছে, আর x এর পাওয়ারে 3/2টা ওইদিকে এলে 2/3 হয়ে যাচ্ছে, তাই তো 2/3। তাহলে এইটা নিশ্চয়ই একটা ধ্রুবক, তাহলে y প্রপোর্শনাল x এর পাওয়ারে 2/3 হয়ে যাবে 2/3। ঠিক আছে, y প্রপোর্শনাল x এর পাওয়ারে 2/3। তাহলে এখানে দেখো 2 এরটা হয়ে যাচ্ছে x এর পাওয়ারে y শূন্যস্থান পূরণ x এর পাওয়ারে হয়ে যাচ্ছে 2/3। হ্যাঁ, তাহলে x এর পাওয়ারে 2/3। 3 এরটা দেখো, এইখানটা মুছে দিচ্ছি। ক্যালকুলেশন গুলো যেভাবে করছি সেভাবে বোঝার চেষ্টা করবে, কারণ এখানে সংখ্যা চেঞ্জ করতে পারে, পরবর্তীকালে সংখ্যা চেঞ্জ করতে পারে। তোমরা যদি বিষয়গুলো সমস্তভাবে বোঝা থাকে ভালোভাবে, যে কোনো সংখ্যা যেভাবে চেঞ্জ করে দিলেও যে কোনো ভাবে, তাহলে প্রবলেম সলভ করতে পারবে। কোনো বৃত্তের পরিলিখিত আয়তক্ষেত্র একটি ড্যাশ, বৃত্তের পরিলিখিত আয়তক্ষেত্র, আমরা জানি বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র। ঠিক আছে, মানে বৃত্তের মধ্যে যে সামান্তরিক, এটা তোমাদের একটা প্রয়োগ আছে, বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র এইটা। কিন্তু বলছে বৃত্তের পরিলিখিত, এই যে বৃত্তের পরিলিখিত এরকম যদি হয়, বৃত্তের পরিলিখিত কি বলেছে, বৃত্তের পরিলিখিত আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র যদি হয়ে থাকে এইটা, সেটা কি হয়ে যাবে, সেটা কি হবে, এই যে বৃত্তের পরিলিখিত আয়তক্ষেত্র মানে এই যে বৃত্তের যে ব্যাস r, তাহলে এইটার সঙ্গে এইটা সমান হবে, এইটার সঙ্গে এইটা, এইদিকে দুদিকের বাহু সমান। আচ্ছা, এইটাও তো ব্যাস একটা, এটাও তার মানে r একক, তাহলে এটাও আর এটাও আর, তাহলে আয়তক্ষেত্রে 4টে বাহু যখন আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো অটোমেটিক সমান হয়, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো অটোমেটিক সমান হয়। আর আয়তক্ষেত্রের 4টি বাহুই সমান হয়ে গেলে সেটাকে কি বলা হয়, আয়তক্ষেত্রের 4টে বাহুই সমান হয়ে গেলে সেটাকে বর্গক্ষেত্র বলা হয়। তার মানে একটি বৃত্তের পরিলিখিত আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্র হবে। শূন্যস্থানে
পরিলক্ষিত আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্র। ঠিক আছে, 4 দেখো, বৃত্তের পরিলক্ষিত আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্র। নেক্সট দেখো 4 কি বলেছে, cos 43 sin 47, cos 43 sin 47 প্লাস cos 43 sin 47 sin 43 cos 47, sin 43 cos 47। তাহলে এর মান কি হবে, এইটা হয়ে যাচ্ছে, এর মান চাইছে cos 43, আমরা sin এটাকে 90 মাইনাস 43 কত হয়, 90 মাইনাস 43 47 হয়, প্লাস sin 43 আর cos 47টাকে 90 মাইনাস 43 এ প্রকাশ করছে। দেখো cos a আর এটাকে cos 90 মাইনাস থিটা sin থিটা হয়, sin 90 মাইনাস থিটা cos থিটা হবে, cos 43 প্লাস sin 43, কেউ চাইলে পুরোটা সমস্তগুলোকে 47 ডিগ্রি অ্যাঙ্গেলেও নিয়ে যেতে পারে, একই আনসার আসবে। cos 90 মাইনাস থিটা sin থিটা sin 43 ইজ ইকুয়াল টু cos স্কয়ার 43 sin স্কয়ার 43। তাহলে থিটার মানটা একই, এই যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এর মান কত, এর মান অলওয়েজ 1, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1। তাহলে শূন্যস্থানে কি বসবে, 4 শূন্যস্থানে হয়ে যাবে 1, 5। একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য a√2 একক। ঘনক, আমাদের চিত্র হিসেবে এখন এইভাবেই দেখাতে হবে। এইটা মনে করি একটি তল, এই যে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, একটি তলের এই যে কর্ণটা, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য a√2 একক। এই যে a√2, এইটা হচ্ছে a√2 একক, ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য a√2 একক। আমরা এই যে ঘনকের প্রত্যেকটা তল কি হয়, বর্গক্ষেত্র হয়, ঘনকের প্রত্যেকটা তল বর্গক্ষেত্র হয়। তাহলে এই যে বর্গক্ষেত্রের ঘনকের একটি তল বর্গক্ষেত্র হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহু ইজ ইকুয়াল টু কি, বাহু যদি আর হয়, আমরা বাহু আর ধরে নিচ্ছি, বাহু আর হলে কর্ণ কত হবে, √2 ইন্টু বাহু। তাহলে এই যে এই হিসাবে কর্ণ বাহু আর হলে যে কর্ণ হচ্ছে, তাহলে এই কর্ণ সমান, তাহলে এই যে √2 আর কে এই যে a√2 সঙ্গে যদি সমান করি, তাহলে √2 কেটে গিয়ে আর ইজ ইকুয়াল টু a, তার মানে বাহু কত হয়ে যাচ্ছে, a একক, বাহু a একক হয়ে যাচ্ছে। বোঝা গেল, বাহু a একক হচ্ছে। কি বললাম এটা ভালো করে শুনবে, যদি প্রবলেম হয় এটা ব্যাকে গিয়ে আবার একবার শুনতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এইটা এখানে বলা আছে a√2 বলা আছে, তাহলে এ যদি বাহু এ হয়, কি ক্যালকুলেশন করে দেখো, বাহু যদি এ হয়, ঘনকের প্রত্যেকটা তল বর্গক্ষেত্র, তাহলে তার কর্ণ তো √2 ইন্টু বাহু, ম্যাচ করে যাচ্ছে, তার মানে a√2 তার মানে বাহু এ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কি চেয়েছে, ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য a√2 একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের টোটাল কটা তল থাকে, ঘনকের টোটাল 6টা ইকুয়াল তল থাকে, সমান 6টা তল থাকে। এর ক্ষেত্রফল কত, a স্কয়ার, এর ক্ষেত্রফল, ঘনকের ক্ষেত্রফল a স্কয়ার, তাহলে 6টা তল হলে a স্কয়ার প্লাস a স্কয়ার করে 6টা তলের যোগফল 6a স্কয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে 6a স্কয়ার। আচ্ছা, বর্গ একক দেওয়া আছে। 6 দেখো এখানে দেওয়া আছে যে গড় মধ্যমার সংখ্যাগুলো মান ড্যাশ প্রবণতার সূচক। এইটা কষার কিছু নেই, গড় মধ্যমার সংখ্যাগুলো মান, এইটা হয়ে যায় কেন্দ্রীয় প্রবণতার সূচক, কেন্দ্রীয় প্রবণতার সূচক। ঠিক আছে, দেখো 2 দাগের হয়ে গেল। 3 দাগে যাবো আমরা। 3 দাগের কি আছে, সত্য মিথ্যা আছে। 3 দাগের সত্য মিথ্যা প্রবলেম। 3 দাগের 1 বলছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে সেটিকে সমহার হ্রাস বলে। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে সেটাকে সমহার বৃদ্ধি বলে, কিন্তু এখানে হ্রাস বলেছে, তাই প্রথমটাই ভুল বা মিথ্যা, মিথ্যা হিসাবেই নিতে হবে আমাকে। 2 কি বলেছে, 2 বলা আছে x/y 5/6, তাহলে x/y, তার মানে x/y is equal to 5/6। আমরা ধরে নিচ্ছি x is equal to 5 কে আর y is equal to 6 কে ধরে নিলাম। ঠিক আছে, এবার একটা মান দিয়ে দিয়েছে, তার মান এইটা 3x plus 4y by 4x plus 3y, 3x plus 4y by 4x plus 3y।
এর মান দেখো 3 ইন্টু এক্স এর মান কত 5k প্লাস 4 ইন্টু ওয়াই এর মান কত 6k। তাহলে 4 ইন্টু এক্স এর মান কত 5k প্লাস 3 ইন্টু ওয়াই এর মান কত 6k। এক্স ওয়াই এর মানগুলো এখান থেকে বসানো হলো। এটা হয়ে যাচ্ছে 15k প্লাস 4 6 24k, এটা 4 5 20k প্লাস 3 6 18k। আচ্ছা 5 আর 4 9, 2 আর 1 3 39k, 8 2 আর 1 3 38k। কে কে কেটে গেলে 39/38 আসছে। এখানে কি দেয়া আছে দেখো, হ্যাঁ 39/38 দেয়া আছে। তার মানে তাহলে 3x plus 4y by 4x plus 3y is equal to 39/38 এটাই আসছে। তার মানে এই তথ্যটা যেটা দেয়া আছে এটা সত্য। ঠিক আছে, কোশ্চেন সহজ হলে এটা অনেক সময় 2 নম্বরের ক্ষেত্রেও আসে যে এটা প্রমাণ করো এটা সমান এইটা, এক্ষেত্রে 1 নম্বরে পড়েছে। নেক্সট দেখো 3 দাগেরটা। 3 দাগের কি বলেছে যে দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমষ্টি, দুটি বৃত্ত মনে করো আমরা এরকম নিচ্ছি যে কোনো, এই যে কেন্দ্রদ্বয়ের এইটা কেন্দ্র এইটা কেন্দ্র, এই কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমষ্টিটা কি বলেছে, কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমষ্টি, দুটি বৃত্ত তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমষ্টি ব্যাসার্ধের সমষ্টির থেকে বেশি হবে। না, কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমষ্টি না, দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব আর কি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে, দূরত্বের সমষ্টিটা কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে। দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের ব্যাসার্ধের বর্গের সমষ্টির চেয়ে বেশি হলে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করেছে। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের ব্যাসার্ধের, এইটা ব্যাসার্ধ আর এইটা ব্যাসার্ধ, তাহলে এইটা যে দুটো ব্যাসার্ধের সমান হলে তখন তারা বহিঃস্পর্শ করে, আমরা জানি। কেন্দ্রের মধ্যে দূরত্ব আর ব্যাসার্ধের সমষ্টি সমান, কেন্দ্রের যে দূরত্ব এইটা দুটি ব্যাসার্ধের যোগফলের সঙ্গে সমান হলে তারা বহিঃস্পর্শ করে। আর কেন্দ্রের দূরত্ব যদি ব্যাসার্ধের যোগফলের চেয়ে বেশি হয়ে যায় তখন তারা কোনো কিছু স্পর্শ করছে না। আর যদি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এই ব্যাসার্ধের যোগফলের চেয়ে কম হয়ে যায় তখন তারা পরস্পরকে ছেদ করে। এখানে কোনটা দেওয়া আছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এটা কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে, হ্যাঁ সমষ্টি নয়, ব্যাসার্ধের সমষ্টির থেকে বেশি। আচ্ছা দূরত্বটা বেশি হয়ে গেলে তারা পরস্পরকে ছেদ করছে। এই চিত্রটা বেশি হয়ে গেছে যেহেতু এই দূরত্বটা এদের যোগফলের চেয়ে বেশি, তাহলে তারা পরস্পরকে কোনোভাবেই ছেদ করবে না, ছেদ বা স্পর্শও করবে না। ঠিক আছে, তাহলে এটা 3-এরটা হয়ে যাচ্ছে। এরা বলেছে পরস্পরকে ছেদ করবে না, ছেদ তো দূরের কথা, ছেদ কিংবা স্পর্শ কোনো কিছুই করবে না। তাহলে এই তথ্যটা যেটা দেওয়া আছে সেটা মিথ্যা আছে। আর ছেদ করবে কখন, দূরত্বের সমষ্টি যদি কম হয়ে যায়, ব্যাসার্ধের যোগফলের চেয়ে কম হয়ে যায়, কিন্তু দূরত্বটা ব্যাসার্ধের যোগফলের চেয়ে কম হলে। নেক্সট দেখো 4-এরটায় যাব। 4-এর হচ্ছে 0 ডিগ্রি লেস দ্যান থিটা 90 ডিগ্রি, 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা হলে সাইন থিটা গ্রেটার দ্যান সাইন স্কোয়ার থিটা, এই যে বলা যায় সাইন থিটা গ্রেটার দ্যান সাইন স্কোয়ার থিটা। আচ্ছা যে কোনো একটা মান দাও, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সাইন থিটা কোথাও সাইন 30, সাইন 30 মান কত হাফ, আর সাইন স্কোয়ার 30 মান কত 1/4, সাইন স্কোয়ার মানে 1/4, তাহলে হাফ বড় না 1/4 বড়, নিশ্চয়ই হাফ বড়। এটা মানে 0.5, এটা মানে 0.25, তাহলে এটা সত্য হচ্ছে। অন্য কোন একটা মান নাও, অন্য একটা ধরো 60 ডিগ্রি, সাইন 60 মান কত √3/2, সাইন স্কোয়ারের মান কত 3/4। ঠিক আছে, এইটা √3 মান কত 1.732/2, এইটা। আচ্ছা চিহ্নটা এইটা মানে 3/4 মানে হয়ে যাচ্ছে এইটা বাই 2, আর 3/4, তার মানে 3/4 মানে এই যে 4 দিয়ে 3 কে 0.0, 4 7 28, 2.0, 4 5 20, তাই তো 0.75 আসছে। এটা 2 এর কাছাকাছি পয়েন্ট, এইটা বেশি হবে অবশ্যই, এইটা বড় হবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা আসছে সাইন থিটা গ্রেটার দ্যান সাইন স্কোয়ার থিটা, যে কোনো মান নিয়ে চেক করবে। যদি আমরা সাইন 45 নিই 1/√2 হয়ে যাচ্ছে, 1/√2, এটা অবশ্যই গ্রেটার দ্যান 1/2, 1/√2 স্কোয়ার হাফের চেয়ে বড়, 1/√2টা হাফের চেয়ে বড়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই মানটা যে 4-এর মানটা যে এটা দিয়েছে যেটা সত্য হবে। ঠিক আছে, 4-এর মানটা অবশ্যই সত্য হবে। এটা আর একটা লজিকে ভাবতে পারো যে সাইন 90 মান 1 হয়, তো
যে কোনো মান, ধরো সাইন 90 মান যেহেতু 1 হয়, এই যে হাফ, 1/3 এইরকম মান আসবে, 1/4 সাইন থিটা মান 1/4 আসবে। যেহেতু এটাকে স্কোয়ার করলে এটা 1/4, আরো এইটা বড়, এটা আরো ছোট হয়ে গেল, 1/9, এর চেয়ে আরো ছোট হয়ে গেল, এই 1/16 স্কোয়ার করলে সেই মানটা আরো ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই লজিকটা মনে রাখলেও হবে। আচ্ছা 5-এর দেখো নেক্সট, 5-6। 5-এরটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 30 ডিগ্রি। একটি লম্ববৃত্তাকার শঙ্কু, এইটা 30 ডিগ্রি, অর্ধ শীর্ষকোণ 30 ডিগ্রি। তাহলে এইটা তো 90 ডিগ্রি হয় শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কুর এটা 90 ডিগ্রি, তার মানে এটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, তাই তো? এখানে কি বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 30 ডিগ্রি হলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ তির্যক উচ্চতা অর্ধেক হবে। শঙ্কুর এই যে ভূমির ব্যাসার্ধ মানে এইটা তির্যক উচ্চতার অর্ধেক হবে, এইটা। তারপর এইটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, এর অপোজিট কোণ যেটা, এর অপোজিট কোণ এইটা এর অপোজিট এইটা হয়ে যাচ্ছে তির্যক উচ্চতার অর্ধেক হবে। এটা যে কনসেপ্ট আমরা পাচ্ছি এখান থেকে অটোমেটিক বলতে পারবো যে তির্যক উচ্চতা হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, তাহলে এইটা আমরা এটা 90 ডিগ্রি পাচ্ছি, এটা তির্যক উচ্চতা এল, এটা আর এটা এইচ, তাই তো? তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার কনসেপ্ট পাচ্ছি, তাই তো? এখানে কি বলা আছে, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ তির্যক উচ্চতার অর্ধেক হবে। ভূমির ব্যাসার্ধ তির্যক উচ্চতার অর্ধেক। যে কোনো ক্ষেত্রে এখানে বলা আছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 30 ডিগ্রি। অর্ধ শীর্ষকোণ যদি 30 ডিগ্রি হয়, এখানে এই যে এইটার মান, এটা এইচ বলা আছে, ঠিক আছে, এটা আর বলা আছে, ঠিক। এটা তাহলে যেহেতু আমরা জানি, তাহলে এই tan 90 এখান থেকে মান পাবো। আচ্ছা এইটা ঘুরিয়ে ধরে যদি লম্ব বাই অতিভুজ বের করতে, বিভিন্নভাবে বের করতে পারি। এখানে কোন অ্যাঙ্গেলটা দেখে রাখো, এইটা 30, এটা 60, এই পুরোটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, এইটা 60, এইটা 60, তাহলে তিনটে এইটা 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 এই তিনটে পুরোটা ধরলে সমান হয়ে যাচ্ছে। ওই তিনটে এইটা এইটা এইটা, তার মানে পুরোটা সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। এবার সমবাহু ত্রিভুজের উচ্চতা কি বলেছে, সমবাহু ত্রিভুজ যেহেতু, এবার এখানে কি বলেছে যে ভূমির ব্যাসার্ধ তির্যক উচ্চতার অর্ধেক। হ্যাঁ, সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। এবার এইটা ব্যাসার্ধ কত, এইটা এইটা আর এইটা এল ইজ ইকুয়াল টু 2r, তার মানে আর ইজ ইকুয়াল টু L/2। এই কনসেপ্ট কাজে লাগাও, এই কনসেপ্ট কাজে লাগিয়ে সহজেই হয়ে যাবে। ভূমির ব্যাসার্ধ তির্যক উচ্চতার অর্ধেক, ঠিক আছে। তাহলে এটা যেটা বলা আছে এটা সত্য বলা আছে, এই কনসেপ্ট কাজে লাগালে আমরা সত্য পেয়ে যাচ্ছি। 5-এরটা সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে, তিনটে সমান। 6-এরটা হয়ে যাচ্ছে একটি ক্ষুদ্রতর সূচক বোঝায় সর্বদা একটি নিম্নাভিমুখী বক্র। মানে ক্ষুদ্রতর সূচক বোঝায় সর্বদা একটি নিম্নাভিমুখী বক্র। এই সর্বদা যেটা নিম্নাভিমুখী হবে তার কোনো মানে নেই। এটা হচ্ছে বলেছে যে একটি ক্ষুদ্রতর সূচক বোঝায় সর্বদা একটি নিম্নাভিমুখী বক্র, এটা মিথ্যা হবে, ঠিক আছে। একটি ক্ষুদ্রতর সূচক বোঝায় সর্বদা একটি নিম্নাভিমুখী বক্র, এটা দেওয়া আছে, ঠিক আছে। রাশিবিজ্ঞান তোমরা করেছো, ক্ষুদ্রতর সূচকের অঙ্ক করছে রাশিবিজ্ঞানের ক্ষেত্রে ওঝাই অঙ্কন, ঠিক আছে। ক্ষুদ্রতর সূচক ওঝাই বলা আছে নিম্নাভিমুখী বক্র। ক্ষুদ্রতর সূচক ওঝাই যদিও বলা থাকে যে ওঝাই অঙ্কন যে ওঝাইয়ের মাধ্যমে মধ্যমা নির্ণয়, তা এক্ষেত্রে যে সবসময় নিম্নাভিমুখী তার কোনো নিশ্চয়তা নেই। নেক্সট দেখো, এটা কমপ্লিট হলো। এবার 4-এর দিকে যাবো। কি বলেছে এবার আমরা 1 নম্বর করে অঙ্ক পেরিয়ে 2 নম্বরে গেলাম। 2 নম্বরে প্রত্যেকটা অঙ্ক 2 নম্বরের মতো করে কষে দেখাতে হবে, ঠিক আছে। 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হবে। ধরি নির্ণয় সময় সমান টি বছর।
ঠিক আছে, তাহলে আসল সমান 500 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার 500 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার 10%। ঠিক আছে, আর কি বলেছে? বলেছে সুদ 105 টাকা, সুদ সমান 105 টাকা। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি কত? এখান থেকে পেয়ে যাচ্ছি সমূল চক্রবৃদ্ধি, সহজে যেভাবে মানটা বেরোবে, আসল 500 টাকা, 500 টাকা প্লাস 105 টাকা সমান 605 টাকা। ঠিক আছে, তাহলে শর্ত অনুসারে কি হবে? সমূল চক্রবৃদ্ধি সূত্র কি? শর্ত অনুসারে এই যে 500 ইন্টু 1 প্লাস 10/100, হ্যাঁ, তারপর টি ইজ ইকুয়াল টু 605 হয়ে যাবে কিন্তু এটা, বা এটা একটা শূন্য কেটে গেল, 1 প্লাস 1 × 10, তারপরে টি ইজ ইকুয়াল টু 605/500। অতএব 5 দিয়ে কাটলে 5 100, 5 একে 5, 5 দুগুণে 10, 1। অতএব এটা 10 লসাগু, 10 প্লাস 1, তারপরে টি ইজ ইকুয়াল টু 121/10, তার মানে এটা 11/10 তার স্কোয়ার। অতএব এইটা হয়ে যাচ্ছে 11/10, তারপরে টি ইজ ইকুয়াল টু 11/10, তারপরে 2। অতএব টি ইজ ইকুয়াল টু উভয় দিকে তুলনা করলে টি ইজ ইকুয়াল টু 2 চলে আসছে। দেখো, উভয় দিক তুলনা করলে টি ইজ ইকুয়াল টু 2। এখান থেকে তোমরা উত্তরটা কিন্তু নিজেরা লিখবে অবশ্যই। প্রত্যেকটা অঙ্কের উত্তর লেখা অবশ্যই প্রয়োজনীয়, প্রত্যেকটা অঙ্কের উত্তর লেখা অবশ্যই প্রয়োজনীয়। তাহলে লিখবে যে কত বছরের সুদ, অতএব 2 বছরের সুদ 105 টাকা হবে। উত্তর লিখবে অতএব 2 বছরের সুদ 105 টাকা হবে। অবশ্যই উত্তর লিখবে 2 বছরের সুদ 105 টাকা হবে। নেক্সট দেখো 2 এর অঙ্কটা। 2 বলে দিচ্ছে যে কোন মূলধন 10 বছরের সুদে মূল্যের দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? ধরি মূলধন ইজ ইকুয়াল টু x টাকা, মূলধন সুদ ধরি মূলধন সমান x বা p, যা x টাকা, অতএব দ্বিগুণ হচ্ছে মানে সুদ আসল কত হচ্ছে? সুদ আসল সমান 2x টাকা। অতএব সুদ সমান কত? 2x টাকা মাইনাস x টাকা সমান x টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, x টাকা হচ্ছে সুদ। এবার সুদটাও x টাকা, আসলও x টাকা হয়ে গেছে, সময় 10 বছর। তাহলে সুদের হারটা আমরা নির্ণয় করে নিই। সময় সমান 10 বছর। তাহলে অতএব শর্ত অনুসারে কি হবে? শর্ত অনুসারে PRT/100 x ইন্টু, আচ্ছা সুদের হার ধরি, সুদের হার আর পার্সেন্ট এখানে লিখে নেবে। ধরি সুদের হার সমান r%, এটা ধরে নিলে সুদের হারটা, ধরি সুদের হার r%। তাহলে পি কত? 10 বছর বাই 100 ইজ ইকুয়াল টু x হয়ে যাচ্ছে। এইটা কেটে গেল, এইটা কেটে গেল। অতএব r/10 1, r ইজ ইকুয়াল টু 10। অতএব সুদের হার 10%। ঠিক আছে, সুদের হার 10%। আচ্ছা, কত বছরে সুদের মূল্যে 4 গুণ হবে? ধরি t বছরে 4 গুণ হবে। অতএব তখন সুদ আসল, তখন 4 গুণ মানে কত হচ্ছে? তখন সুদ আসল সমান 4x টাকা। অতএব তখন সুদ হয়ে যাচ্ছে, সুদ সমান 4x টাকা মাইনাস x টাকা সমান 3x টাকা। অতএব কত বছরে? ধরি সময় সমান t বছর। অতএব শর্ত অনুসারে কি হয়ে যাচ্ছে? অতএব শর্ত অনুসারে PRT, p এখানে হয়ে যাচ্ছে xই থাকবে, আর হয়ে যাচ্ছে 10%, t এখানে t/100 ইজ ইকুয়াল টু PRT/100 ইজ ইকুয়াল টু 3x, এটা তাই তো 3x।
এইটা কাটলো, অতএব আর এক্স এক্স কেটে গেল, অতএব t/10 ইজ ইকুয়াল টু 3 বা t ইজ ইকুয়াল টু 3×30। তাহলে উত্তর লিখবে 30 বছরে 4 গুণ হবে। 30 বছরে সুদ আসলে 4 গুণ হবে, এটা উত্তর লিখবে। 30 বছরে সুদ আসলে 4 গুণ হবে। নেক্সট 3-এরটা দেখে নাও, প্রসেসটা এটা ভালোভাবে। 3-এরটা আচ্ছা, 3-এরটা কি বলেছে? কে এর মান কত হলে এই সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হবে? 3, কে এর মান কত হলে 6x স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0, 6x স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0 বলা আছে। 6x স্কোয়ার প্লাস এক্স প্লাস কে, ধরি দুটি বীজ আলফা ও বিটা, ধরি দুটি বীজ আলফা ও বিটা। অতএব তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে? মাইনাস বি/এ, এখানে সহ কিছু নেই, মানে 1 আছে, -1/6। তাহলে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু c/a k/6। আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু c/a k/6। তাহলে কি চাইছে এখানে? এখানে চেয়েছে কে এর মান, তাই তো? তাহলে কে এর মান কত হলে বীজদ্বয়ের বর্গের সমষ্টি এত। তাহলে অতএব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কত হবে? বীজদ্বয়ের বর্গের সমষ্টি ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এইটা আসছে, তাই তো? ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা মাইনাস 1/6 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এটা হয়ে যাচ্ছে k/6 ইজ ইকুয়াল টু স্কোয়ার মানে 1/36 মাইনাস এটা কেটে দিলে 3 আসছে, k/3 ইজ ইকুয়াল টু 36, এটা 1 মাইনাস 3 × 36 12k। তাহলে শর্তানুসারে, অতএব শর্তানুসারে 1 মাইনাস 12k/36, 1 মাইনাস 12k/36 ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে? বলে দেওয়া আছে 25/36। এটা ইজ ইকুয়াল টু 25/36। এইটা কেটে দিলে অতএব 1 মাইনাস 12k ইজ ইকুয়াল টু 25 বা মাইনাস 12k ইজ ইকুয়াল টু 25 মাইনাস 1 বা মাইনাস 12k ইজ ইকুয়াল টু 24। অতএব k ইজ ইকুয়াল টু 24/-12। অতএব k ইজ ইকুয়াল টু -2। তাহলে উত্তর লেখো k এর মান -2। উত্তর লেখো k এর মান -2। উত্তরটা আমি আর লিখছি না, তোমরা অবশ্যই স্টেটমেন্ট লিখবে প্রত্যেকটা অঙ্কে। এখানে উত্তর লেখো k এর মান হবে -2। দেখে নাও প্রসেসটা। এখান থেকে দুটো বীজ আলফা ও বিটা ধরে নিয়েছি, আলফা প্লাস বিটার মান বের করেছি, আলফা ইন্টু বিটার মান বের করেছি। আলফা প্লাস বিটা হয় মাইনাস বি/এ, এটা c/a, ঠিক আছে? এখানে বীজদ্বয়ের বর্গের যোগফলটা করেছে। তাহলে এইটা ইজ ইকুয়াল টু বলেছে এইটা হবে, তাহলে শর্তানুসারে দুটো মান সমান, এখান থেকে কে এর মানটা নির্ণয় করেছি। এবার দেখো 4-এরটা। কি বলেছে? a/b 3:2, a/b বলা আছে। এটা অনেক সময় শর্ট কোশ্চেনও থাকে। অতএব a/b ইজ ইকুয়াল টু 3/2 ইজ ইকুয়াল টু k ধরছি আমরা। এখানে লিখবে k অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ নয়, এটা ভেদের অঙ্ক নয়, অশূন্য ধ্রুবক। ভেদের অঙ্কে ভেদ ধ্রুবক লিখতে হয়, k অশূন্য ধ্রুবক, ঠিক আছে? অতএব এখানে হয়ে যাচ্ছে a ইজ ইকুয়াল টু 3k আর b ইজ ইকুয়াল টু 2k, ঠিক আছে? a ইজ ইকুয়াল টু 3k, b ইজ ইকুয়াল টু 2k। তাহলে প্রদত্ত a মাইনাস b ইজ ইকুয়াল টু 5, প্রদত্ত a মাইনাস b ইজ ইকুয়াল টু 5। অতএব a সমান 3k মাইনাস 2k ইজ ইকুয়াল টু 5। অতএব k ইজ ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে। k ইজ ইকুয়াল টু 5। এবার কি চেয়েছে? k ইজ ইকুয়াল টু 5 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a কত?
অতএব এখানে পুট করলে a ইজ ইকুয়াল টু 3 ইন্টু 5 সমান 15, আর b ইজ ইকুয়াল টু 2 ইন্টু 5 সমান 10। অতএব a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার প্লাস b এর মান কত 10 তার স্কোয়ার, 15 15 225 প্লাস 100 ইজ ইকুয়াল টু 325। অ্যান্সার লিখবে অবশ্যই a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান, উত্তর লিখবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান 325। উত্তরটা অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান 325। নেক্সট দেখো, এটা 4 দাগের হলো 5 দাগের। পাঁচেরটা কি বলেছে? ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস যা সিডি এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। ও কেন্দ্রীয় বৃত্তে, এটা ও কেন্দ্রবৃত্ত, ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস যা সিডি এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। এবার বলেছে এটা সি এটা ডি, তাই তো, এটা সি এটা ডি। আচ্ছা, এবার দেখো দৈর্ঘ্যের সমান বলেছে এসি ও বিডি কে বর্ধিত করে পি বিন্দুতে মিলিত হয়। এসি আর বিডি কে বর্ধিত করা, এটা মনে করো পি, এটা একটু কাজ হতো, চিত্রটা একটু হয়ে গেল, নিখুঁতভাবে অঙ্কন করবে চিত্রটা, পি বিন্দুতে মিলিত হয়। আচ্ছা, এরপর কি বলছে, বলে দিয়েছে যে পি বিন্দুতে মিলিত হয় এপি বি এর মান কত, পি এর মানটা চেয়েছে, এপি বি এর মানটা, পি এর মান চাইছে। এখানে দেখো এইরকম যদি একটা নেই, আচ্ছা এইরকম নয়, এটা যোগ করলে হয়ে যাচ্ছে এই কোণটা 90 ডিগ্রি, তাই তো, এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো এই কোণটা 90, তাহলে এখান থেকে কোনোভাবে আর কোণ বের করতে পারছি, এখান থেকে কোনোভাবে আর কোনো কোণ বেরোচ্ছে না। আচ্ছা, এবার এই কোণটা যেহেতু 90, এই পুরো সমষ্টিটা, এই দুটো যোগফলটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার যোগফলটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, কোনোভাবে সর্বসমত্রিভুজ আমরা যদি প্রমাণ করতে পারি, এখান থেকে পুরো যোগফলটা 90 ডিগ্রি আসছে, ঠিক আছে, এটা 90, এই দিকটাও 90। আচ্ছা, আর কি কন্ডিশন উল্লেখ আছে এখানে, এপিবি। আচ্ছা, এখানে এটা সি দেয়া আছে, বলা আছে যে বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, এবি ও সিডি না এটা নয়, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস যা সিডি এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধ, সিডি এর দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। এই যে ব্যাসার্ধগুলো যা হবে, তাহলে এইরকম যদি আমরা যোগ করি, এইভাবে যদি যোগ করে দিই, ওটা না নিয়ে এইভাবে যদি যোগ করে দিই, তাহলে এইটা কি হয়ে যাচ্ছে, একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে, এইটা একটা হয়ে যাচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটা, এই কোণটা, এই কোণটা প্রত্যেকটা 60 ডিগ্রি করে, প্রত্যেকটা যদি 60 ডিগ্রি করে হয়ে যায়, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, ঠিক আছে। আবার দেখো এই যে এই প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, আবার এইটা সমান, এর বিপরীত কোণগুলো সমান, এর বিপরীত কোণগুলো সমান, এর বিপরীত কোণগুলো যেহেতু সমান, তাহলে এইখানে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, এটা লিখবে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, তাহলে ও এ সমান ও বি, এটা এখানটা সি ডি মনে করো, সমান ও সি সমান ও ডি, ঠিক আছে, সমান সি ডি, ঠিক আছে। অতএব ত্রিভুজ এ সিওডি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ সিওডি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ সিওডি সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়ে গেল, এই তিনটের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। এবার দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই যে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে এইটা সমান, ঠিক আছে, এইটা 60 ডিগ্রি হয়েছে, এইটা 60 ডিগ্রি হয়েছে, আবার এইটা সমান, এই দুটো সমান হয়ে যাচ্ছে দুটো কোণ, মানে এর বিপরীত কোণ এইটা, আর এর বিপরীত কোণ এইটা, এর বিপরীত কোণ এইটা,
ঠিক আছে। আবার এইটা 60°, তার মানে উভয় দিকে এটা সমান ভাগে ভাগ হবে, এইটাও 60° হয়ে যাচ্ছে। তাহলে এইটাও সমবাহু, এইটাও সমবাহু, তার মানে সমান ভাগে যেহেতু ভাগ হচ্ছে, তাহলে এই সম্পূর্ণটা হয়ে যাচ্ছে এটা সমবাহু ত্রিভুজ। তাহলে এর প্রত্যেকটা কোণ আবার ত্রিভুজ এ ও সি এবং ত্রিভুজ বিওডি সমবাহু ত্রিভুজ হবে, সমবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, প্রত্যেকটা সমবাহু, তার মানে এই দুটো হয়ে গেল 60°। অতএব ত্রিভুজ এ ও তাহলে এপিবি এর, অতএব ত্রিভুজ এপিবি এর, এই দুটো 60° না দেখাতে পারলে হতো যে 60° হয়ে যাচ্ছে। অতএব ত্রিভুজ এপিবি এর কোণ পিএবি সমান কোণ পিবিএ সমান 60°। অতএব কোণ এপিবি সমান ত্রিভুজের, এইটা একটা ত্রিভুজ, সম্পূর্ণটা একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180°। তাহলে 180 মাইনাস এই দুটো কোণের সমষ্টি বাদ দিই, ত্রিভুজ পিএবি প্লাস পিবিএ। অতএব এ পিবি ইজ ইকুয়াল টু 180 মাইনাস এই যে 60 প্লাস 60 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 120 ইজ ইকুয়াল টু 60°। ঠিক আছে, অ্যান্সার লিখবে, স্টেটমেন্ট অবশ্যই লিখবে যে ত্রিভুজ যে কোণ এপিবি এর মান 60°। কোণ, অতএব উত্তর লিখবে কোণ এপিবি এর মান 60°। ঠিক আছে, উত্তরটা অবশ্যই লিখবে। নেক্সট দেখো 6 দেখে যাচ্ছে। ছয়ের দাগে দেখো, স্টুডেন্টদের ক্ষেত্রে বলে রাখি যে 25টা মডেল কোশ্চেন পেপার আছে বলে 25টাই যে তৈরি করতে হবে তা নয়, যে কটা করবে সে কটা নিখুঁত ভাবে করবে, যেন দান মধ্যস্থ বা সেই প্রকারের কোনো অঙ্ক এলে অবশ্যই করতে পারো। ওকে, 6টা বলছে যে চিত্র দেয়া আছে, তবে কোশ্চেনে চিত্র খুব কম দেয়া থাকে, মানে ব্যাখ্যা করা থাকবে, একটু বেশি করে ব্যাখ্যা করা থাকবে, চিত্রটা নিজেদের বুঝে অঙ্কন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, একটা চিত্র দেয়া আছে, একটা বৃত্ত আছে, বৃত্তের ব্যাস দেয়া আছে এ ও বি সি ডি, এটা কেন্দ্র, এটা এ, এটা সি ডি, এটা ও, এটা বি, এ ও বি সি ডি। এবার দেখো এসি আর বিডি যোগ করে দাও, এই যে এসি এইটা যোগ করে দাও, এডি, বিডি নয়, এইটা যোগ করে দিলে। ঠিক আছে, আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস। আচ্ছা, এবি ও সিডি পরস্পর লম্ব, এবি ও সিডি লম্ব। আচ্ছা, এডিবি 90°, কোণ এডিবি 90°, এ ডি এডি এডিবি নয়, এডিসি 90°, এটা বি নয়, এডিসি না, এডিসি কত ডিগ্রি বলা আছে, এডিসি বলা আছে 50°, 90 কেন, সিএডি এর মান চেয়েছে, এটা 50°, এডিসি এইটা 50। আচ্ছা, এবার দেখো এইটা 50 হলে এই যে এসি বৃত্তচাপের সাপেক্ষে, এসি বৃত্তচাপের সাপেক্ষে এইটা তো অর্ধবৃত্ত কোণ বোঝা যাচ্ছে, সম্পূর্ণটা 90°। ঠিক আছে, এসি বৃত্তচাপের সাপেক্ষে কোণ এ বি সি ও কোণ এ বি সি একই বৃত্তাংশস্থ কোণ। অতএব কোণ এ ডি সি ইজ ইকুয়াল টু কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 50°, এটা 50°। ঠিক আছে, আচ্ছা, দুটো 50° হয়ে গেল। ত্রিভুজ এ বি সি এর কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ,
অতএব কোণ এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, এসিবি 90 ডিগ্রি হয়ে গেল। অতএব ত্রিভুজ এসিবি এর কোণ সিএবি ইজ ইকুয়াল টু, এর তো দুটো কোণ জানা, তাহলে এই কোণটা কত? এটা হয়ে যাচ্ছে 180 থেকে 180 মাইনাস এইটা 90, এটা 50। এদের সমষ্টিটা বিয়োগ করে দিচ্ছি, বাকি যে দুটো কোণ আছে তাদের যোগফলটা বিয়োগ করে দিচ্ছি। ইকুয়ালটা 180 মাইনাস 9 × 5 = 14, 140, এটা হয়ে যাচ্ছে 40 ডিগ্রি, এটা পেয়ে যাচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, এবারে দেখো এটা 50 আছে, 50 পাওয়া গেল। এবার এই যে এই বৃত্তচাপের সাপেক্ষে আমরা কি কি কোণ পেতে পারি, এখনো আমাদের এই কোণটা বের করা দরকার এই বৃত্তচাপের সাপেক্ষে। আচ্ছা, এইটা 90 ডিগ্রি, দেখো এটা যদি আমরা এটা একটা পি নাম দিই, যে কোনো পি নাম দিই, যে বিপিসি এখানে নামকরণ দেওয়া আছে, চিত্রের নাম দেওয়া নেই। আচ্ছা, লম্ব যেহেতু এখানে 90 ডিগ্রি, ত্রিভুজ বিপিসি বা আরো অন্যভাবেও পাওয়া যাবে। আচ্ছা, এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, যে এডিপি এর কোণ এপিডি সমান 90 ডিগ্রি, কোণ এডিপি সমান 50 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, ওপরটা একটু মুছছি, দেখো এখান থেকে পাচ্ছি অতএব ত্রিভুজ এপিডি এর কোণ পিএডি ইজ ইকুয়াল টু 180 মাইনাস এই ত্রিভুজটা, এই কোণ জানা, তাহলে এই কোণ কি করে জানবো? 180 মাইনাস একটা হচ্ছে 50 আর এইটা 90 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 140 ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে এইটা 40, এইটা 40, তাহলে কি মান চেয়েছে? মান চেয়েছে সিএডি। অতএব তাহলে দুটোকেই আমরা 40-40 বের করেছি, দেখতে পেলে। অতএব কোণ সিএডি ইজ ইকুয়াল টু কোণ সিএবি প্লাস কোণ বিএডি, দুটো 40-40 বেরিয়েছে, 40 + 40 সমান 80 ডিগ্রি। উত্তর লিখবে যে সিএডি এর মান 40 ডিগ্রি। অতএব উত্তর লিখবে, উত্তরগুলো তোমরা অবশ্যই লিখবে যে কোণ সিএডি এর মান 80 ডিগ্রি। নেক্সট দেখো এটা কত হলো, এটা হয়ে গেল 6-7, এটা হয়ে গেল 6-7 অঙ্ক। দেখো 7 অঙ্ক, 4 থেকে 7। 36 সেমি 16 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে। 36 সেমি 16 সেমি, এইটা মনে করো বড় ব্যাসার্ধের বৃত্ত 36 সেমি, আর এইটা মনে করো দুটো স্পর্শ করেছে বলেছে, তাই তো? এটা 16 সেমি ব্যাসার্ধের বৃত্ত স্পর্শ করেছে, এইটা আছে। আচ্ছা, এটা এ বি, এটা স্পর্শকের দৈর্ঘ্য চাইছে নিশ্চয়ই, এরকম যাচ্ছে, এই স্পর্শকটা দৈর্ঘ্য চাইছে। ঠিক আছে, ধরা যাক এখানে বলেছে 36 ব্যাসার্ধ বহিষ্কৃতভাবে স্পর্শ করে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। আচ্ছা, এটা আমরা পিকিউ স্পর্শক দিচ্ছি, এইটা একটা অঙ্কিত করব, এটা অঙ্কন করলে পিকিউ আর। ধরা যাক এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 36 সেমি ও 16 সেমি, অর্থাৎ এইটার ব্যাসার্ধ 36, এইটার ব্যাসার্ধ 16, তাই তো? আচ্ছা, এ বি যোগ করা হলো, বি বিন্দু থেকে আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ স্পর্শক লম্ব হয়। এখানে এইটা যেভাবে আছে এর প্যারালাল অঙ্কন করছি, কিউ আর সমান্তরাল হয়ে যাচ্ছে বৃত্তের ব্যাসার্ধ স্পর্শক লম্ব, এটা 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, কিউ আর সমান্তরাল বি এ। অতএব
এপি সমান 36 সেমি, আচ্ছা, বি কিউ সমান 16 সেমি, ঠিক আছে। অতএব পি আর সমান কত? পি আর ইজ ইকাল টু এপি মাইনাস এ আর ইজ ইকাল টু এপি হয়ে যাচ্ছে 36 সেমি আর এ আর হয়ে যাচ্ছে এপি মাইনাস এ আর। এ আর ইজ ইকাল টু এখানে উল্লেখ করবে, অতএব এ আর ইজ ইকাল টু বি কিউ ইজ ইকাল টু এইটা হয়েছিল 16, তাহলে এ আর ইজ ইকাল টু এইটা হয়ে যাচ্ছে 16 সেমি, 16 সেমি। তাহলে এইটা হয়ে যাচ্ছে 36 পি আর, এটা 16, তো এইটা হচ্ছে এপি 36 আর এ আর কত হবে? এটা 16 এত সেমি সমান 20 সেমি। এটা হচ্ছে 20, এটা 16, এটা 16। আচ্ছা, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ ও স্পর্শক লম্ব হয়, অর্থাৎ এপি পারপেন্ডিকুলার কিউ আর, অতএব আর পি পারপেন্ডিকুলার পি কিউ, তাই তো। অতএব এখানে একটু মুছছি, দেখো, পি কিউ আর সমকোণী ত্রিভুজ, অতএব ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজ, তাই তো, পি কিউ আর সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ পি কিউ আর এর এইটা সমকোণী ত্রিভুজের এইটা অতিভুজ, তাই তো। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে কিউ আর স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে পি আর তার স্কয়ার প্লাস পি আর তার স্কয়ার কিউ আর অতিভুজ, হ্যাঁ কিউ আর অতিভুজ আর প্লাস পি কিউ স্কয়ার। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে 36 সেমি ব্যাসার্ধ বহিঃস্পর্শ স্পর্শ করেছে, তার মানে এই টোটালটা কত? এইটা 36 প্লাস 16, এটা তো 36 সেমি ব্যাসার্ধ, এটা 36 সেমি ব্যাসার্ধ 16 সেমি ব্যাসার্ধ, তাই তো। তাহলে বহিঃস্পর্শ স্পর্শ করলে এখানে উল্লেখ করা হয়নি, এটা উল্লেখ করে নেবে এ বি টোটাল ইজ ইকুয়াল টু কিউ আর ইজ ইকুয়াল টু এটা 36 প্লাস 16 এত সেমি, ঠিক আছে, সমান 6 6 12 হাতে 1 3 4 5 52 সেমি। তাহলে এখানে হয়ে যাচ্ছে, অতএব কিউ আর কত? কিউ আর এই যে পেলাম 52 তার স্কয়ার, আর পি কিউ বের করতে হবে, পি আর কত? 20 স্কয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কয়ার, ঠিক আছে। অতএব পি কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু 52 প্লাস 20, 52 মাইনাস 20, অতএব পি কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু 52 প্লাস 20 72 ইন্টু এইটা হয়ে যাচ্ছে 32। তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, এটাকে ভাঙলে 2 ইন্টু 2 4 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, আর 32কে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 5টা। তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? প্লাস মাইনাস পজিটিভটাই গ্রাহ্য হবে। 1 2 3 4 5 6 7 8, 4টে 2 বেরিয়ে এলো, 2 2 আর একটা 3 বেরিয়ে আসবে। অতএব পি কিউ ইজ ইকুয়াল টু 2 4 4 4 8 16, 2 4 4 8 16, 3 16 48 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 48 আসছে। তাহলে কি বলছে এখানে? কি চেয়েছে যে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। অ্যান্সার লিখবে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 48 সেমি। উত্তরটা অবশ্যই লিখবে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 48 সেমি। নেক্সট দেখো, 7 হয়ে গেল 8 অঙ্কগুলো একটু লেন্দি অঙ্ক ছিল। 8 কি বলা আছে দেখো, 8 অঙ্ক হয়ে গেছে। 8 অঙ্ক বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ
42 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 42 সেমি, বৃত্তের ব্যাসার্ধ সমান 42 সেমি, তাই তো? বৃত্তের ব্যাসার্ধ 42 সেমি। আচ্ছা, আর কি বলেছে? আর বলা আছে বৃত্তচাপটির 11 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার ষষ্ঠিক মান। আচ্ছা, বৃত্তচাপের দৈর্ঘ্য 11 সেমি, বৃত্তচাপের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 11 সেমি, বৃত্তচাপের দৈর্ঘ্য 11 সেমি। তাহলে আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি? এস ইজ ইকুয়াল টু আর থিটা। এই সূত্র জানি আমরা, এস ইজ ইকুয়াল টু আর থিটা আমাদের জানা সূত্র। ঠিক আছে, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা। এস ইজ ইকুয়াল টু আর থিটা আমরা সূত্র প্রয়োগ করব। এস ইজ ইকুয়াল টু আর থিটার সাহায্যে সহজেই এই মানটা নির্ণয় করতে পারবো। আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা, আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা। এস এর মান কত? এস হচ্ছে 11 ইজ ইকুয়াল টু 42 থিটা। অতএব থিটা ইজ ইকুয়াল টু 11/42, এইটা আসছে। থিটা ইজ ইকুয়াল টু 11/42, এটা কেন্দ্রে কোণ উৎপন্ন করছে, কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে। এবার দেখো এই ষষ্ঠিক পদ্ধতিতে মান চেয়েছে, মানে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, ডিগ্রিতে। তাহলে আমরা জানি পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180/পাই। অতএব বা এটাকে আরো সাধারণ নিয়ম আছে যে একটা পাই দিয়ে প্রকাশ করলাম, 22-এর 7 দিলাম, পাই দিলাম, অনায়াসে বেরিয়ে যায়। ঠিক আছে, আর 11/42 এটা তো রেডিয়ানে মান। রেডিয়ান ইজ ইকুয়াল টু 180/পাই এর মানটা আমরা 22-এর 7 আকারে নেবো, ইন্টু 11/42। তাহলে ইজ ইকুয়াল টু 180 বা 180, এটাকে উল্টে নিচ্ছি মানটাকে, 180 ইন্টু 7/22 ইন্টু 11/42, 11×22, এটা কেটে দিলে 90 হচ্ছে, 7 6 6 15 ডিগ্রি, 15 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে মানটা আনতে পারবে। আরো অন্য প্রসেস আছে অনেক, সহজ প্রসেসও করতে পারবে। হ্যাঁ, এই যে এইটা থিটার মানটা বেরোলো, থিটার মানটা সরাসরি যাওয়ার প্রসেস হচ্ছে যে পাইটা নিলে 22-এর 7 দিয়ে যে এলো, এখানে একটা পাই নিলে আর 7/22 বসিয়ে দিলে, এই যে পাইয়ের মানটা 180 ডিগ্রি, এইটা ইন্টু পাই, পাই হলো, মানে ডাইরেক্ট যদি করতে চাও আমি রাফলি একটা বোঝাচ্ছি, এই যে 11 পাই আছে তো, 11/42 ইন্টু পাই নেওয়া হলো, আর একটা 1/পাই হবে ইন্টু 7/22 নিয়ে নিলাম এইটা। এবার পাইয়ের মানটা এইটা বাই 42, এইটা 180 ডিগ্রি দিয়ে দাও, ইন্টু 7/22 দিয়ে দাও, এখান থেকেও সহজে বেরিয়ে যাবে। ঠিক আছে, বা এখান থেকেও বের করতে পারো। এই মানটা নর্মাল আছে মানে রেডিয়ানের মান বেরোচ্ছে। এবার তাহলে অ্যান্সারটা লিখবে যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তার ষষ্ঠিক মান 15 ডিগ্রি, এই উত্তরটা অবশ্যই লিখবে। নেক্সট দেখো 9-এরটা। নয়েরটা কি বলেছে? নয়েরটা বলছে যে cos স্কয়ার 50 প্লাস cos স্কয়ার থিটা 1, cos স্কয়ার 50 প্লাস cos স্কয়ার থিটা 1। অতএব cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার 50। অতএব cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার 50, 1 মাইনাস cos স্কয়ার 50 sin স্কয়ার 50, sin স্কয়ার 50 ডিগ্রি। অতএব cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি cos স্কয়ার 90 মাইনাস 50, cos স্কয়ার 90 মাইনাস থিটা sin স্কয়ার থিটা। অতএব cos স্কয়ার 50 ইজ ইকুয়াল টু, এটা লিখছি cos স্কয়ার বিয়োগ করলে 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। অতএব এটা থিটা, অতএব থিটা ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি হয়ে গেল। থিটা ইজ ইকুয়াল টু আমরা বের করলাম 40 ডিগ্রি। তাহলে এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে যে থিটার মানে নির্ণয় করতে। অতএব থিটার মান 40 ডিগ্রি। কত সহজে বেরিয়ে গেল দেখো, আনসার লিখে দেবে থিটার মান 40। এই যে এইটা ছিল, এটাকে ডান দিকে নিয়ে গেছি, 1 মাইনাস cos স্কয়ার থিটা ভাবো, 1 মাইনাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা হয়ে গেল। এটা যে cos কিন্তু এটা হচ্ছে sin। তাহলে এটাকে আবার আমরা কনভার্ট করব, 50টাকে আমরা নর্মাল 50টাকে লিখছি যে cos স্কয়ার 90 মাইনাস থিটা
সাইন স্কয়ার থিটাকে কস স্কয়ার 90 মাইনাস থিটা লিখছি। তাহলে কস স্কয়ার 90 মাইনাস থিটা সাইন স্কয়ার থিটা হয়। এবার উভয় দিক, এবার কস স্কয়ার থিটা আছে, এবার 90 মাইনাস 50 শুধু বিয়োগ করছি, বিয়োগ করলে 40 আসছে, 90 মাইনাস 50 বিয়োগ করছি, বিয়োগ করে 40 আসছে। উভয় দিক দিয়ে কস স্কয়ার সরিয়ে দিলে অত থিটা যেগুলো 40 ডিগ্রি, কিন্তু ক্যান্সেল করা যাবে না কোনোভাবে, কস স্কয়ার তুলে দিলাম। এবার দেখো 10এরটা। দশেরটা কি বলছে, এই বর্ষার সময় 2 হেক্টর জমিতে, বর্ষার সময় এটা নর্মাল ক্যালকুলেশন করতে হবে, সিম্পল। কিসের ক্যালকুলেশন দিয়েছে এটা? এটা আয়তঘনের অঙ্ক দিয়ে দিয়েছে, তাই তো? আয়তঘন চ্যাপ্টারের অঙ্ক দেওয়া আছে। কি বলেছে, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 2 সেমি উচ্চতা দেওয়া আছে। 2 সেমি উচ্চতা হলে 2 সেমি উচ্চতা হলে জমা জলের আয়তন কত? বর্ষার সময়, আচ্ছা 2 হেক্টর জমি, তাই তো? এটা আয়তঘনের অঙ্ক দেওয়া আছে, আয়তঘন চ্যাপ্টারের অঙ্ক অবশ্যই। আচ্ছা 2 হেক্টর জমি, বলেছে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে, আচ্ছা এখানে বৃষ্টিপাতের উচ্চতা, যে জলের উচ্চতা 5 সেমি, জলের উচ্চতা সমান 5 সেমি, জলের উচ্চতা হয়ে গেল 5 সেমি, ঠিক আছে? জলের উচ্চতা 5 সেমি, তাহলে জলের আয়তন চেয়েছে 2 হেক্টর, তাই তো? 1 হেক্টর সমান কত? 1 হেক্টর সমান 100 × 100 বর্গ মিটার। 1 হেক্টর সমান 100 × 100, এটা সম্পর্কটা মনে রাখতে হবে। 1 হেক্টর সমান 100 × 100 বর্গ মিটার। তাহলে আমরা কি এভাবে এটা প্রকাশ করবো? হয় পুরোটাকে সেমিতে নিয়ে যেতে হবে বা পুরোটাকে মিটারে নিয়ে যেতে হবে, যে কোনো একটা একক। হয় পুরোটাকে সেমিতে বা পুরোটাকে মিটারে। আমরা যদি মিটারে যেতে চাই তাহলে এইটা হয়ে যাচ্ছে 5/100 মিটার, 5/100 মিটার। তাহলে জমা জলের উচ্চতা পেয়ে গেলাম, এই যে কতটা জমি সেটা পেয়ে গেলাম, মানে ভূমিটা দৈর্ঘ্যটা পেয়ে গেছি ধরো, আর উচ্চতা পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে কি বলেছে, জমা জলের আয়তন, তার মানে এই যে এত বর্গ মিটার, মানে ভূমিটা পেয়ে গেছি, দৈর্ঘ্য × প্রস্থ, উচ্চতার সঙ্গে গুণ হলেই সেটা কতটা জলের আয়তন বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে জলের আয়তন হবে, অতএব জমির ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে, দেখো এক লাইন লিখে দিই, জমির ক্ষেত্রফল সমান 100 বর্গ মিটার। হ্যাঁ, জমির ক্ষেত্রফল, আর জমিতে জল আছে, জলের উচ্চতা লিখে দিয়েছি, অতএব জমিতে জলের আয়তন, জমিতে জলের আয়তন সমান দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা, এত ঘন মিটার হয়ে যাবে। আয়তনের উচ্চতা ঘন মিটার, 2 শূন্য কেটে দিলে 500 ঘন মিটার হয়ে যাচ্ছে। জলের আয়তন হয়ে যাচ্ছে 500 ঘন মিটার, ঠিক আছে? জলের আয়তন হয়ে যাচ্ছে 500 ঘন মিটার। দেখে নাও প্রসেসটা ভালো করে। জলের আয়তন হয়ে যাচ্ছে 500 ঘন মিটার। কি বলেছে? আচ্ছা 2 হেক্টর জমিতে বলেছে, 1 হেক্টর সমান এত হলে, অতএব জমির ক্ষেত্রফল 1 হেক্টর সমান, আমরা জানি বলে লিখে, আমরা জানি, তাহলে জমিটা 2 হেক্টর, অতএব জমির ক্ষেত্রফল এত, এইটা এত, এটা 500 × 2 সমান 1000 ঘন মিটার, এইটা, ঠিক আছে? 10এরটা হয়ে গেল। দেখো এবার আমরা যাবো 11টায়। 11টায় যাচ্ছি, দেখো কি বলেছে। এবারটা বলছে যে একটি অর্ধগোলকের আয়তন ভি, ভূমির ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল S, তাহলে অর্ধগোলকের আয়তন সমান
ভূমির ক্ষেত্রফল এস বলে দিয়েছে, আর ভূমির ব্যাস, অর্ধগোলকের ভূমির ব্যাস ডি, অর্ধগোলকের ভূমির ব্যাস ইজ ইকুয়াল টু ডি, এত কি বলা আছে, ডি ভূমির ব্যাস, কোনো একক, এটা এত একক লিখছে, ডি একক। অতএব অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ডি বাই 2 একক, ভূমির ব্যাসার্ধ ডি বাই 2 একক। হ্যাঁ, আচ্ছা, তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এইটা হচ্ছে পূর্ণগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। অর্ধগোলক মানে এইটা, তাহলে এইটা হচ্ছে 2 পাই আর স্কয়ার, এইটা পাই আর স্কয়ার, তাহলে 3 পাই আর স্কয়ার হয়ে যাবে, 3 পাই ডি বাই 2 তার স্কয়ার, এত বর্গ একক। তাহলে 3 পাই ইন্টু ডি স্কয়ার বাই 4 বর্গ একক, তাহলে 3 বাই 4 পাই ডি স্কয়ার বর্গ একক। এটা হচ্ছে সমগ্র ক্ষেত্রফল, এটা 3 পাই আর স্কয়ার হলো। আচ্ছা, এবার কি আর একটা বলেছে অর্ধগোলকের আয়তন, অতএব অর্ধগোলকের আয়তন কত, আয়তন নর্মাল আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, তার এখানে আয়তন হয়ে যাবে 2/3 পাই আর কিউব, আর মানে ডি বাই 2 তার কিউব ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু পাই ইন্টু ডি কিউব বাই 8, এত ঘন একক ইজ ইকুয়াল টু 2/3 পাই ডি কিউব ঘন একক। ঠিক আছে, এইটা আসছে। অতএব কিসের মান চেয়েছে, মান চেয়েছে এস ডি বাই ভি, অতএব এস ডি বাই ভি এর মান চেয়েছে। এস এর মান কত, আয়তনটা বলেছে এস, তাই তো, তাহলে 2/24 পাই ডি কিউব, আর না এটা উপরে হবে না, এস ভি তো আয়তন, এটা 2/24 পাই ডি কিউব এইটা। হ্যাঁ, আচ্ছা, এস কত, ক্ষেত্রফল নিশ্চয়ই এস হবে, 3/4 পাই ডি স্কোয়ার ইন্টু ডি। আচ্ছা, ডি স্কোয়ার, এটা ডি হয়ে যাচ্ছে, ডি ডি কেটে গেল, পাই পাই কেটে গেল, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে 3/4 ইন্টু 24/2, এটা 4 6 24, এটা 3 ইজ ইকুয়াল টু 9 লিখবে। অতএব এস ডি বাই ভি এর মান 9, এস ডি বাই ভি এর মান 9, উত্তর লিখবে এস ডি বাই ভি এর মান 9। ঠিক আছে, এস ডি বাই ভি এর মান এলো 9। আচ্ছা, এবার দেখো বলেছে 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেয়া আছে, তাদের নম্বর নির্ণয় করি। সহজ এই নম্বরগুলো ছোট থেকে বড় আকারে সাজাবে, সাজিয়ে যদি